প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো, আর আমাদের ভিডিও ক্লাসগুলো তোমরা দেখতেছো। তা আজকে আমি তোমাদের সামনে KM ইমদাদ সাইদি, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর, খুলনা। আজকে আমার আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অধ্যায় অষ্টম। এই অধ্যায়টি আজকে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমার অনলাইন ক্লাসগুলো দেখবে, ভিডিওগুলো দেখবে, যাতে তোমাদের এই অধ্যায় বা চ্যাপ্টার সম্বন্ধে একটা ধারণা চলে আসে। তা মূলত দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যে সকল সম্পদ দীর্ঘমেয়াদের জন্য অর্জন করা হয়, মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয়, পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে অর্জন করা হয় না, তাকে স্থায়ী সম্পদ বলে। স্থায়ী সম্পদ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন দৃশ্যমান সম্পত্তি, যে সম্পদ দেখা যায়, স্পর্শ করা যায়, বাহ্যিকভাবে প্রকাশিত হয়, তাকে মূলত স্থায়ী সম্পদ বলে, দৃশ্যমান সম্পত্তি বলে। যেমন আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা, ভূমি ইত্যাদি। অদৃশ্যমান সম্পদ, যে সম্পত্তিগুলো স্পর্শ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, তাকে অদৃশ্যমান সম্পদ বলে। যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, কপিরাইট ইত্যাদি। প্রাকৃতিক সম্পদ, যে সম্পদ প্রকৃতি প্রদত্ত, পুনরায় রূপায়ণ করা যায় না, সংস্কার করা যায় না, তাকে প্রকৃতি প্রদত্ত সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বলে। যেমন প্রাকৃতিক বনায়ন প্রভৃতি। তো আজকে আমি তোমাদের সুবিধার্থে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের একটি অঙ্ক বোর্ডে আমি তুলে দিয়েছি। অঙ্কটি আমি পড়ি, তোমরা খেয়াল করো। নুসরাত ট্রেডার্স 1 জানুয়ারি 2017 সালে 5 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করণীয় কতে চেয়েছে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। খ, প্রথম 3 বছরের জাবেদা দাখিলা দাও। গ, প্রথম 4 বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তো আমরা সমাধান কতে চলে আসতে পারি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। কিভাবে আমরা সমাধান করব, খেয়াল করো। সমাধান ক, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। তাহলে বিভিন্ন পদ্ধতিতে অবচয়ের হার নির্ধারণ করা হয়। আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার শিখব। এটি সমান 1/বছর গুণ 100 গুণ 2। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, যদি এখানে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার চেত, অবচয়ের হার বের করতে বলতো, তাহলে আমরা সূত্র এভাবে প্রয়োগ করতাম, 1/বছর গুণ 100। তখন এই 2টা অতিরিক্ত গুণ আসতো না। তাহলে একই সূত্র দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রকার অবচয়ের হার নির্ণয় শিখব। তাহলে স্থির কিস্তি বা সরল রৈখিক পদ্ধতিতে হতো 1/বছর গুণ 100। যেহেতু ক্রমহ্রাসমান, এর আরও একটি নাম আছে ক্রমহ্রাসমান বা দ্বৈত সত্তা বা দ্বৈত জের পদ্ধতি। যেহেতু দ্বৈত বা 2, সেহেতু আমাদের সূত্রের সাথে 1/বছর গুণ 100 গুণ 2 আসছে। সরল রৈখিক বা স্থির কিস্তি হলে 2টা অতিরিক্ত আসতো না, এটি তোমরা খেয়াল করবে। তাহলে একই সাথে আমরা দুটো সূত্রের
অবচয়ের হার বের করে আমরা শিখলাম। তাহলে এখানে 1 / বছর, বছর দেওয়া আছে 10, তাহলে 1/10 গুণ 100 গুণ 2, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই 20%। তাহলে 20% ক নাম্বার রিকোয়ারমেন্টের সলিউশন আমরা পেয়েছি। খ নাম্বারে আমরা চলে যাই। প্রথম 3 বছরের জাবেদা দাখিলা, যেহেতু জাবেদা দাখিলা আমাদের করতে হবে, আমাদের বার্ষিক অবচয়টাকে ওখানে ইনক্লুড করতে হবে, অবচয়টা ওখানে আসবে, সে তো আমরা একটু গণনা কার্য বা ওয়ার্কিংস হিসাবে অবচয়টাকে বের করতে পারি। তাহলে গণনা কার্য, প্রথম বছরের অবচয়ের পরিমাণ 2017 সমান, আমাদের মেশিনের ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ গুণ 20%, 5 লক্ষ গুণ 20% করলে আমাদের আসে 5 লক্ষ গুণ 20%, তাহলে 1 লক্ষ টাকা। তাহলে প্রথম বছর আমাদের অবচয় হলো 1 লক্ষ টাকা। 2018 সাল, এই 5 লাখ থেকে আমরা 1 লক্ষ টাকাকে বিয়োগ করব, তারপরে আমরা গুণ 20% করব। তাহলে মূল যে টাকা ছিল, মূল ক্রয় মূল্য যেটা ছিল, ওই 5 লাখ থেকে প্রথম বছরের অবচয় বাদ হয়ে তারপরে আমরা পার্সেন্টেজ করব। তাহলে 5 লাখ বিয়োগ 1 লাখ থাকে 4 লাখ গুণ 20%, 80,000 টাকা। এটি আমরা দ্বিতীয় বছরের অবচয়ের পরিমাণ পেলাম। 2019 ওই অনুরূপভাবে 5 লাখ থেকে বাদ দেব প্রথম 1 লক্ষ টাকা, বাদ দেব দ্বিতীয় বছরের অবচয় গুণ পার্সেন্টেজ। তাহলে 5 লক্ষ টাকা থেকে আমরা লেস করব 1,80,000 গুণ 20%, তাহলে আমরা পেলাম 64,000 টাকা। চতুর্থ বছর 2020 সালে আমরা ওই একইভাবে করব। 5 লক্ষ বিয়োগ 1 লক্ষ বিয়োগ 80,000 বিয়োগ 64,000 গুণ 20%, তাহলে 5 লক্ষ থেকে আমরা লেস করব 1,80,000 লেস 64,000, তাহলে 2,56,000 গুণ 20%, 51,200 টাকা। তাহলে চতুর্থ বছর আমরা অবচয়ের পরিমাণ পেলাম 51,200 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, তাহলে ক্রমহ্রাসমান বা দ্বৈত সত্তাজের পদ্ধতিতে যদি অবচয় বের করতে হয়, তাহলে আমরা যে পার্সেন্টেজ পেয়েছিলাম, তাহলে প্রথম বছর মূল ক্রয় মূল্য, মূল টাকা থেকে আমরা পার্সেন্ট করব, তাহলে আমাদের প্রথম বছরের অবচয় বের হবে। দ্বিতীয় বছর ওই ক্রয় মূল্য থেকে প্রথম বছর অবচয় বাদ দিয়ে পার্সেন্ট করব। তৃতীয় বছর ওই একইভাবে ক্রয় মূল্য থেকে প্রথম বছর এবং দ্বিতীয় বছরের অবচয় বাদ দিয়ে আমরা পার্সেন্ট করব। চতুর্থ বছর ওই ক্রয় মূল্য থেকে প্রথম 3 বছরের অবচয় বাদ দিয়ে আমরা পার্সেন্ট করব। তাহলে আমরা বার্ষিক অবচয়ের পরিমাণ পেয়ে যাব। আমরা খ নাম্বার রিকোয়ারমেন্টে এখন চলে যেতে পারি। খ নাম্বার রিকোয়ারমেন্টে চেয়েছে 3 বছরের জাবেদা দাখিলা। তাহলে প্রথম বছরের অবচয় ছিল 1 লক্ষ, দ্বিতীয় বছর 80,000, তৃতীয় বছর 64,000,
চতুর্থ বছর ৫১,২০০, এটিকে আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব। তাহলে জাবেদার যে সাধারণ স্থক, সেই স্থকই আমরা করব। নুসরাত ট্রেডার্স জাবেদা দাখিলা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, আমরা উপরে টাকা লিখে ডেবিট আর একটা ক্রেডিট লিখব। তাহলে 2017 সাল জানুয়ারি 1, তাহলে জানুয়ারি 1, 2017 সালে জানুয়ারি 1 তারিখে আমরা মেশিনের ক্রয় মূল্যটাকে অন্তর্ভুক্ত করব। মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু মেশিন ক্রয় হিসাবভুক্ত হলো, 5 লক্ষ টাকা। তাহলে যত টাকার আমরা স্থায়ী সম্পদ কিনব তত টাকার আমরা জাবেদা করব। যে সম্পত্তি কিনি না কেন ওই সম্পদের নাম হিসাব ডেবিট, বিপরীতে ব্যাংক হিসাব বা নগদান হিসাব খাতকে আমরা ক্রেডিট করব। যত টাকা দিয়ে আমরা ক্রয় করেছি তত টাকাই আমাদের ডেবিট ক্রেডিট লিখব। ডিসেম্বর 31, 2017 সালে আমরা এই মেশিনের অবচয়টাকে ধার্য করব। তাহলে অবচয় আমরা পেয়েছিলাম 1 লক্ষ টাকা, তা লিখব অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় খরচ হিসাব ধার্য করা হলো, অবচয় খরচ হিসাব ধার্য করা হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা অবচয় হিসাবকে ধার্য করলাম। ডিসেম্বর 31 পরবর্তী জাবেদা হবে এই অবচয়টাকে আমরা অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়ে আমরা স্থানান্তর করব, ট্রান্সফার করব। তাহলে লিখব আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব বা অবচয় হিসাব ক্রেডিট। কারণ অবচয় খরচ অবচয় হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। ওই একই টাকা 1 লক্ষ টাকা আমরা লিখব। তাহলে প্রিয় উপস্থিতি, তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা মেশিন ক্রয়ের জাবেদা হিসাবভুক্ত করলাম, অবচয় হিসাবকে জাবেদা দাখিলা কিভাবে দেখালাম, অবচয় হিসাবকে আমরা বন্ধ করলাম বা আয় বিবরণীতে ট্রান্সফার করলাম। আমাদের 3 বছরের জাবেদা দাখিলা চেয়েছে। 17 সালে আমাদের জাবেদা কমপ্লিট হয়েছে। 2018 সাল, যেহেতু নতুন করে কোনো মেশিন আমরা ক্রয় করি নাই, প্রতিষ্ঠান কোনো নতুন মেশিন ক্রয় করে নাই, এর জন্য অতিরিক্ত কোনো খরচ বহন করে নাই, সুতরাং ওর কোনো জাবেদা হবে না। পরবর্তী 2টো জাবেদা হবে এবং সেটি আমরা করব ডিসেম্বর 31, ওই একই জাবেদা, অবচয় হিসাব ডেবিট,
অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, কারণ যেহেতু একই কারণ তোমরা লিখবে, আমি পুনরায় লিখব না। তাহলে অবচয় হিসাব 2018 সালে ছিল 80,000 টাকা। 80,000 টাকা আমরা লিখলাম। ডিসেম্বর 31 আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী হিসাব ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট। এটিরও একই কারণ তোমরা লিখবে। তাহলে ওই একই 80,000 টাকাকে আমরা স্থানান্তর করলাম 2019 সাল ডিসেম্বর 31 ওই একইভাবে জাবেদা, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব 64,000 টাকা আমরা বের করেছিলাম। 64,000 টাকাকে আমরা লিখব ডিসেম্বর 31। এবার লিখব আমরা আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব বা অবচয় হিসাব ক্রেডিট 51,000 ও 64,000 টাকা, 64,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, প্রথম বছর যে জাবেদা আমরা করেছিলাম ওই একই জাবেদা, শুধু মেশিন পুনরায় ক্রয় করে নাই বিধায় মেশিন ক্রয়ের জাবেদা বাদে বাকি যে দুটো আমরা জাবেদা যে হিসাব খাত করেছিলাম, যেভাবে জাবেদায় পোস্টিং দিয়েছিলাম ওই একইভাবে বাকি বছরগুলোতেও দিতে হবে। শুধুমাত্র এই অবচয়ের পরিমাণটা শুধু চেঞ্জ হবে, অবচয়ের পরিমাণটা শুধু আলাদা হবে। তাহলে শিক্ষার্থীরা আমার মনে হয় মোটামুটি জাবেদা দাখিলা তোমরা বুঝতে পেরেছো। আমরা গ নাম্বার সমাধানে চলে যাব। গ নাম্বার সমাধানে চেয়েছে প্রথম 4 বছরের অবচয় হিসাব, দ্যাট মিন্স অবচয়ের খতিয়ান হিসাব চেয়েছে। অবচয়ের খতিয়ানকে আমরা পোস্টিং দিব, অবচয়ের খতিয়ান আমরা করব। আমরা চলমান বা আধুনিক হিসাব পদ্ধতিতেও ছক করতে পারি বা টি ছকেও আমরা করতে পারি। তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে অবচয় খরচ হিসাবের ছক করব। অবচয় খরচ হিসাব, তাহলে আমরা জের বা ব্যালেন্সের দুটো টাকার ঘর রাখবো, আর ডেবিট বা ক্রেডিটের আরও দুটো টাকা করব। জাবেদা পৃষ্ঠার ঘর, তারিখের ঘর লিখব নুসরাত ট্রেডার্স অবচয় হিসাব, অবচয় খরচ হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। যখন আমরা খতিয়ান করব তখন আমরা লিখব জাবেদা পৃষ্ঠা, যখন জাবেদা করব তখন লিখব খতিয়ান পৃষ্ঠা। এখানে টাকা, ডেবিট, ক্রেডিট, জের বা ব্যালেন্স বা উদ্ধৃত, ডেবিট, ক্রেডিট। তাহলে আমরা মূলত অবচয় খরচ হিসাবের ছক আমরা করে ফেললাম। কিভাবে অবচয় খরচ হিসাবকে খতিয়ানে ট্রান্সফার করব, স্থানান্তর করব, হিসাবভুক্ত করব আমরা এবার দেখি। তাহলে 2017 সাল অবচয় হিসাব ছিল ডিসেম্বর 31। প্রথম আমরা অবচয়ের জাবেদা করেছিলাম, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে বিপরীত নামে লিখব অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি ডেবিটে টাকা ছিল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাকে আমরা পোস্টিং দিলাম। এবার ডিসেম্বর 31 পরবর্তী জাবেদা আমরা করেছিলাম আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট।
তাহলে অবচয় হিসাব যেহেতু করতেছি, আমরা আয় বিবরণী হিসাব খাতকে লিখব। ক্রেডিটে টাকা দিব 1,00,000 টাকা। তাহলে আমার কোনো ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স বা জের বা উদ্বৃত্ত থাকলো না। এবার 2018 সাল ওই অনুরূপভাবে আমরা করব। তাহলে আমরা কি খেয়াল করলাম, অবচয় হিসাব যখন আমরা অবচয়ের খতিয়ান করব, তখন অবচয়ের কোনো ব্যালেন্স বা জের আমাদের থাকবে না, জিরো ব্যালেন্সে চলে আসবে, কোনো উদ্বৃত্ত কোনো টাকা থাকবে না। অনুরূপভাবে আমরা 2018 সালকে করব। 2018 ডিসেম্বর 31 অবচয় সঞ্চিতি হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব 18 সালে ছিল 80,000 টাকা। 80,000 আমাদের জেরো আমরা ট্রিটমেন্ট করব। আবার ডিসেম্বর 31 আয় বিবরণী হিসাব, আয় বিবরণী হিসাব বাবদ ওই 80,000 টাকাকে ক্রেডিট করব। আবার আমাদের কোনো জের থাকবে না। 2019 অনুরূপভাবে আমরা লিখব ডিসেম্বর 31 অবচয় সঞ্চিতি হিসাব 64,000 টাকা। এই আমাদের জেরেও 64,000 টাকা আসবে। ডিসেম্বর 31 আয় বিবরণী, তাহলে আয় বিবরণী বা আয় সারাংশ নামে আবার 64,000 টাকাকে আমরা ক্রেডিট করলাম। আমাদের জিরো ব্যালেন্স চলে আসলো। পরবর্তী সর্বশেষ সাল 2020 ডিসেম্বর 31 অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব নামে আমরা লিখব 51,200 টাকা। 51,200। আবার ডিসেম্বর 31 আয় বিবরণী বা আয় সারাংশ, আয় সারাংশ নামে 51,200 টাকাকে আমরা ক্রেডিট করলাম। তাহলে প্রিয় উপস্থিতি, তোমরা খেয়াল করেছো কিভাবে আমরা অবচয় হিসাবকে খতিয়ানে স্থানান্তর করলাম। এভাবে আমরা অবচয় হিসাবকে খতিয়ানে দেখাবো, খতিয়ানে স্থানান্তর করব। তাহলে একটা জিনিস খেয়াল করবে, অবচয় হিসাবে সাধারণত কোনো উদ্বৃত্ত বা জের টাকা থাকবে না, আমাদের জিরো টাকা ব্যালেন্স, জিরো টাকা উদ্বৃত্ত হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টাই মোটামুটি একটু বুঝতে পেরেছো, একটু হলেও তোমাদের উপকারে আসবে। তাহলে স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো আমরা ব্যবহার করে থাকি, এই ব্যবহারের কারণে, ব্যবহারজনিত কারণে, সময়ের বিবর্তনের কারণে, মানুষের রুচির পরিবর্তনের কারণে আমাদের এই স্থায়ী সম্পদের অবচয় হয়ে থাকে। এই অবচয়ের কারণে স্থায়ী সম্পদের দাম হ্রাস পেয়ে থাকে। মূলত কোনো কারণে যদি স্থায়ী সম্পত্তির দাম হ্রাস পায় বা কমে যায় বা ডিক্রিজ হয়, তাহলে মূলত বুঝতে হবে যে অবচয়ের কারণে বা অবলোপনের কারণে স্থায়ী সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে প্রিয় উপস্থিতি, আমি পরবর্তী আরও ক্লাস এই অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণে আমি আরও ক্লাস নিব। তোমরা পরবর্তী ক্লাসগুলিও দেখবে, আমার ভিডিও ক্লাসগুলো তোমরা খেয়াল করে দেখবে। আমাদের অনলাইন ক্লাস, কলেজে আরও সব স্যাররাই অনলাইন ক্লাস নিচ্ছে। এই অনলাইন ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।